আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, যিনি ফ্যাসিবাদের গোপন কারাগার আয়নাঘরে 2908 দিন বন্দী ছিলেন। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব আজমি। জনাব আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। তো শুরুতেই আপনার কাছে অবশ্য জানার অনেক কিছু। আপনি জানেন যে আপনাকে নিয়ে আমাদের দর্শকদেরও অনেক কৌতূহল, এবং অবশেষে আপনাকে আমরা পেয়েছি। আমাদের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আপনাকে নিয়ে যাওয়ার খবরটা আমি একজন মিডিয়া কর্মী হিসাবে প্রথম দিনেই জানতাম, এবং নিয়ে যাওয়ার বিষয়গুলো আমরা বাইরে থেকে টেলিভিশনে দেখেছি, এবং সাংবাদিকরা সবই জানতেন বিষয়গুলোতে। তো আপনাকে যেভাবে নিয়ে গেল সেই বিষয়টা যেহেতু রেস্ট্রিক্টেড ছিল, আমরা জানতাম না। আমার দর্শকের জন্য জাস্ট আপনাকে কিভাবে উঠিয়ে নিয়ে গেল ওখান থেকে আমি একটু শুরু করতে যাচ্ছি আপনাকে। 22 অগস্ট 2016। এর আগেই অ্যাকচুয়ালি একটু পটভূমি বলতে হবে। সেটা হলো যে আমাকে তো আওয়ামী লীগ তো এরা ফ্যাসিবাদ তো এরা 1996 2001 যখন ক্ষমতায় ছিল, তার আমার মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদবি প্রমোশন আটকে রেখেছিল শুধুমাত্র আমার বাবার কারণে, পরিচয়ের কারণে। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সবসময় আমার বইয়ের মধ্যেও সম্ভবত লিখেছি, সবাইকে বলে যে আমার জীবন ধন্য। যে আমি বন্দি অবস্থায় আব্বাকে একটা কবিতা লিখেছিলাম, জীবন জনম ধন্য আমার, 200 লাইনের কবিতা লিখেছিলাম যে আল্লাহ এমন এক মহান ব্যক্তি ছেলে হিসেবে আমাকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, যে এটা আব্বার কারণে সারা বিশ্বে লক্ষ লক্ষ লোক আমাকে ভালোবাসে। আরাফার ময়দানে মানুষ আমাকে ধরে অঝোর ধারায় কেঁদেছে, আমি আলাপ করছিলাম। তো কিন্তু মুদ্রার ওপিঠ হলো ওই পরিচয় কারণে আমাকে অনেক ভুগতে হয়েছে আর কি। আমার প্রমোশন, আমার পোস্টিং, আমার বিদেশের ট্রেনিং, বিদেশের মিশন, অনেক ভুগতে হয়েছে। তো তারা আমাকে 1996 2001 আমাকে তারা প্রমোশন দেয়নি। এর মধ্যে 1998 সালে আব্বা আমার চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, তখন আমি পরবর্তীতে চট্টগ্রামে থাকি, আমার ফ্যামিলি আমার চিরাং ক্যান্টনমেন্টে থাকে। আব্বা আমার বাসায় বেড়াতে গিয়েছিলেন দেখে আমাকে হুকুম করে আব্বাকে বাড়ি থেকে বিদায় করতে বাধ্য করা হয়েছে, এবং বই লিখেছি আমি এগুলো। এবং আমাকে রাতারাতি আর পোস্টিং করে দেওয়া হচ্ছে সে রংপুরে। 2009 তারা ক্ষমতায় এসছে, প্রমোশন দেয়নি, বিএনপি ক্ষমতা আসার পরে আমি স্বাভাবিক প্রক্রিয়া আমার প্রমোশন পেয়েছি। 2009 ক্ষমতায় এসে তারা আমাকে প্রথমে বিডিআর ধ্বংস করলো, এরপর ওটা ধাক্কাটা সামলে উঠে তারা আমাকে বরখাস্ত করলো, যেটা নজিরবিহীন। 24 জুন 2009 আমি বরখাস্ত চিঠি পেয়ে সেনাপ্রধানকে ফোন করেছিলাম। জেনারেল মঈনই সমস্ত কিছু করে দিয়ে গেছে। আমার বইয়ে আমি ওনাকে তৃতীয় মীর জাফর বলেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে দ্বিতীয় মীর জাফরকে, তা বললাম ওটা বই লিখবো আমি ইনশাল্লাহ কোনো একদিন, আল্লাহ যদি করে। এটা এখন উজ্জ্ব রাখি। উনি আমার বরখাস্তের সময় প্রক্রিয়া অনেক অপমানজনক ভাবে উনি আমাকে 2টা ব্রিগেড থেকে উনি আমাকে 2বার সরিয়েছেন। কোনো আমার বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান করা হয়নি। শেষেরটাতে আমাকে জাস্ট একটা না করার মতোই করেছে, এবং তারপর আমাকে ওখান থেকে অলমোস্ট বের করে দেওয়ার মতোই বের করে দিয়েছেন, এবং ঢাকায় নিয়ে এসে আমাকে বরখাস্তের আগে যে কদিন রেখেছেন পদ ছাড়া, যেটা সিভিলি ওএসডি বলে, আমরা বলি অ্যাটাচড বলি, এবং আর্মি রীতিনীতি ভঙ্গ করে আমাকে উনি করেছেন, অনেক কিছু করেছেন, ওগুলো বর্ণনা যায় না। তো আমি সেনাপ্রধানকে ফোন করে বলেছিলাম, তখন মইনের সাহস হয়নি যে উনি থাকতে থাকতে বরখাস্ত কাগজটা সাইন করে যাওয়া। সব প্রক্রিয়া করে গেছেন, জেনারেল মুবিনের কাছে হ্যান্ড ওভার করে যাওয়ার পরে জেনারেল মুবিন এটা কার্যকর করেছেন আর কি। তো বরখাস্ত কয়েকদিন আগে আমি জেনারেল মুবিনের সাথে দেখা করেছিলাম। আমি বলেছিলাম যে স্যার, আমি কেন আমাকে সংযুক্ত করা হয়েছে আমি জানতে চাই। বই লিখেছি এগুলো আমি, যে সেনাবাহিনীতে সংযুক্ত করা হয়েছে, সংযুক্ত চিঠিতে লেখা থাকে কেন। আমি বহুবার সংযুক্ত হয়েছি, একটা ভারপ্রাপ্ত স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব, বিদেশের ট্রেনিংয়ের জন্য, বিদেশের মিশনের জন্য, আর্মি হেড করে বিভিন্ন দায়িত্ব, মানে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, বা বিদেশে যাওয়ার জন্য, মেডিকেল এক্সামিনেশন করার জন্য পারপাস লেখা থাকে। দ্য অফিসার ইজ অ্যাটাচড ফর মেডিকেল ফর ইউএন মিশন অর ফর মেডিকেল ফর ইউএন ফরেন ট্রেনিং, স্পষ্ট লেখা থাকে। এতে কোনো কারণ লেখা ছিল না। আমি দেখলাম স্যার আমার এটাতে কারণ লেখা না, এটা থেকে বিস্ময়কর ব্যাপার। তো কেন কারণ? তো উনি সেনাপ্রধান বললেন যে আই এম সরি আজমি, আমি জানি না, আই ডোন্ট নো। তো তখন ইউনিফর্ম পরা সেনাপ্রধানের সামনে আমি বলতে পারিনি যে আমি বিশ্বাস করি না, আপনি জানেন না। আমি মেনে নিয়েছি কিন্তু মনে নেইনি। উনি নিশ্চয়ই জানতেন, কারণ আদেশের সেনাবাহিনীর
সদর থেকে গিয়েছে, উনি নতুন সেনাপ্রধান না জানার কোনো কারণ নাই। উনি হয়তো জানতেন না যে আমাকে বরখাস্ত করবে না, রিটায়ারমেন্ট দিবে, কারণ সাধারণত রিটায়ারমেন্ট দেয় এক সরকার আসলে। এটা আমাদের দেশে আমি বইয়ের মধ্যে খুব ভালোভাবে তুলেছি, এই কথাটা স্পষ্টভাবে বলতে ভুলে গেছিলাম যে এক সরকার আসলে যাদের জ্ঞাতি গোষ্ঠী অন্য দলের সাথে সংযুক্ত অনেক মেধাবী অফিসারকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেয়। আবার যখন পট পাল্টায় তখন আবার ঠিক উল্টাটা হয়। এটা ওই 91 সালে বিএনপি সময় শুরু হয়েছে, 96 2001 আওয়ামী লীগ একটু বেশি করেছে, 2001 2000 সালে বিএনপি আরো বেশি করেছে। আর এই ফ্যাসিবাদী দল গত 15 বছর ধ্বংস করে দিয়েছে একেবারে। প্রমোশনের ক্ষেত্রে একই করেছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি কোনোদিন দেখেছেন যে একজন অফিসার যখন শাস্তি, বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি হয়, 10 ক্যাটাগরি শাস্তি হয় আমাদের। সর্বোচ্চ হলো মৃত্যুদণ্ড, আমি খুন করেছি, বিদ্রোহ করেছি, মৃত্যুদণ্ড। এরপরে যারা সহায়তা করে তাদেরকে দেওয়া বিভিন্ন মেয়াদী কারাদণ্ড, বা সেনাবাহিনীতে কোনো বড় ধরনের অন্য অপরাধ করলে অস্ত্র হারিয়েছে, বিভিন্ন ধরনের। আমি মনে করেন আপনার সৈনিক জেলে পাঠিয়েছে, সে ভর্তি করতে গিয়ে সৈনিক ভর্তি করতে গিয়ে ঘুষ খেয়েছে, এগুলো আমাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বলা আছে। তো অনেক বড় শাস্তি একটা। এরপরে অনেক আছে চাকরি থেকে বের না করে চাকরিতে জ্যেষ্ঠতা হরণ করা হয়, সিনিয়রিটি ডাউন করা হয়, র্যাঙ্ক ডাউন করা হয়। তারপর আরও আছে শুধু ডকুমেন্টের সিভিয়ার রিপ্রিমান্ড, এই সমস্ত অনেক কিছু করা হয়। তো বরখাস্ত হলো তৃতীয় সর্বোচ্চ। তো আমি ওনাকে ফোন করে বললাম চিঠি পাওয়ার পরে যে স্যার আপনারা তো দীর্ঘ চাকরিতে দেখেছেন যে অফিসার দূরের কথা কোনো সৈনিককে অপরাধ ছাড়া, তদন্ত ছাড়া, বিচার ছাড়া বরখাস্ত করা হয়েছে? তো উনি আমাকে বললেন যে আজমি তুমি যদি আমাকে এই প্রশ্ন করে আমি কি জবাব দেবো? তো আমি ওনাকে বললাম যে স্যার আপনি সেনাপ্রধান হয়ে যদি এই জবাব দেন তাহলে আমার আর কিছু বলার নাই। আমার বই লিখেছি যে আমি এমন সেনাপ্রধান হতে চাই না যে সেনাবাহিনী একজন ব্রিগেডিয়ার কেন তাকে পদহীন অবস্থায় ফেলে রাখা হয়েছে আমি সেনাপ্রধান জানি না, আমি এমন সেনাপ্রধান হতে চাই না। এবং আমি যদি সেনাপ্রধান থাকতাম আমি বলতাম আমাকে পদ থেকে সরাই দেন, আমি অন্যায় কাজ করতে পারবো না। হাদিসে আছে অন্যায় কাজে কোনো আনুগত্য নাই। আল্লাহ জুলুম হারাম করেছেন, আমার উপরে যে এইভাবে বরখাস্ত করেছে আমার জুলুম ছিল, উনি অন্যায় কাজে আনুগত্য করেছেন, হাসরের দিন উনি পার পাবেন না। যারা আমাকে জুলুম করেছে সেনাবাহিনী 30 বছর কেউ পার পাবেন না হাসরের দিন। কারণ হাদিসে আছে যে একটা শিংওয়ালা বকরি যদি শিংয়ের ক্ষমতা থেকে শিং ছাড়া বকরিকে গুতা দেয়, এই বিবেকহীন প্রাণীরও আল্লাহ বিচার করবেন, আল্লাহ বলেছেন, বদলা নিবেন। হাদিসটা আছে বদলা নিবে। তো আমরা যারা জুলুম করে তারা বদলা পাবে না? অবশ্যই পাবে। দুঃখজনক যে আমাদের সেনাবাহিনী প্রধান কাটস হয়নি, এই সাহসটা হয়নি। এবং আমি বই এক জেনারেলের নাম উল্লেখ করেছি যে আজ পর্যন্ত একজন জেনারেল মাত্র এই সেনাবাহিনী রাজনীতিকরণের বিরুদ্ধে প্রতিবাদ করে রিজাইন করেছেন। একজন জেনারেল আছে, ওনার নাম জেনারেল সাহুল আফজাল, মানুষ চিনে না ওনাকে নাম। ওনার নাম উল্লেখ করে বলেছে স্যার সেলুট স্যার। কারণ 1998 আওয়ামী লীগ আমাকে প্রমোশন দিল না, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল। কদিন আগে প্রমোশন বোর্ড হচ্ছে, আপনারা দেখেছেন, প্রধান উপদেষ্টা গিয়েছিলেন, সব জেনারেলদের সাথে ছবি এসছে মিডিয়াতে, এবং উনি ওখানে বলেছেন প্রতি বছর এটা হয় প্রমোশন বোর্ড। মেজর পর্যন্ত র্যাঙ্ক আপনার পরীক্ষা দিয়ে পাশ করে র্যাঙ্ক পেতে হয়। মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, এই 3টা র্যাঙ্ক আমরা সিলেক্টিভ র্যাঙ্ক বলি। প্রতি বছর সিলেকশন বোর্ড হয়, সব জেনারেলরা বসে, ওখানে একজন একজন করে ডিসকাশন করা হয়, ইয়েস নো, অ্যাপ্রুভ, নট অ্যাপ্রুভ, কেন হয় এগুলি। এইখানে প্রধানমন্ত্রীর অফিস থেকে ডিজিএফ এর মাধ্যমে লিস্ট যায়, রাজনৈতিক বিবেচনা কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না। পেশাগত যোগ্যতা দক্ষতা কিন্তু কোনো বিবেচ্য বিষয় নয়। ডক্টর ইউনূস বলেছেন, এইবার আমি আশা করি হয়নি, গত বছর ডক্টর ইউনূস গিয়েছিলেন, কারণ ফলের পরে সম্ভবত বোর্ড হয়েছিল। কিন্তু 98-এ তৎকালীন প্রধানমন্ত্রী এসে একই কথা বলেছে, এই সেম স্ক্রিপ্ট সবাই বলে, কিন্তু আমার এবার প্রমোশন হলো না। অথচ কম্পিটিশনে আমার কাছাকাছি কেউ আসার কথা না। তো 99-এ যখন আবার তৎকালীন প্রাইম মিনিস্টার, এই পলাতক প্রধানমন্ত্রী একই কথা বলেছে, দিস জেনারেল প্রোটেস্টেড, জেনারেল সাহুল আফজাল। উনি বলেছে ম্যাডাম এক্স্যাক্টলি কি ওয়ার্ড হয়েছে আমি জানি না, বাট যেটা শুনে অন্য জেনারেলদের কাছে যেটা জেনেছি সেটাই হলো যে উনি ওয়ার্ডস টু দ্য ইফেক্ট বলেছে যে আপনি যখন বক্তৃতা দেন এগুলো তো ভালোই বলেন, আমরা এটাই চাই, কিন্তু বাস্তব কার্যক্রম তো আমরা এটা দেখি না। তো তখন তার জবাব দেওয়ার মতো কিছু ছিল না, বলছে যে আপনার সেনাপ্রধানটা জবাব দেবে। এবং তারপরে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সেনাপ্রধান ওনাকে জেনারেল সাহুল আফজালকে ডেকেছেন, এবং ওখানে কিছু বাকবিতণ্ডা হয়েছে। তো এক্স্যাক্ট ওয়ার্ডিং তো করে জানার সুযোগ নাই, যতটুকু হয়েছে যতটুকু জানি সেটা হলো যে উনি বলেছেন স্যার আমি তো কোনো অন্যায় কাজ কথা বলিনি, আমি ভুল কথা বলিনি,
আপনারা যোগ্য লোককে দিচ্ছেন না, অযোগ্য লোককে দিচ্ছেন আপনারা। তো এরপরে ওনার সাথে বাগলেন, উনি এক পর্যায়ে স্যার আমি চাকরি করবো না, এবং উনি ওখান থেকে সরাসরি কুমিল্লা জিওসিজেন কুমিল্লা চলে গেলেন। ওনার রিটায়ারমেন্টের প্রসেস যে কয়েকদিন সময় লাগলো, উনি আর অফিসে করেন কিছু করেন, বাটা ছিলেন, ওখান থেকে চলে গেছে বাড়িতে। তো এই সেনাবাহিনী রাজনৈতিকরণ একটা খুব, আমাকে এইভাবে তারা 2009 বরখাস্ত করলো। এরপরে আমার পিছনে গোয়েন্দা বাহিনী লেগেই ছিল। আমি আবার ট্রাইব্যুনালে আমি আব্বার একমাত্র সাফাই সাক্ষী, এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলতে বাধ্য হয়েছে শখানেক লোক বা তারও বেশি যে সরকার পক্ষ অধ্যাপক গোলাম নবীর বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি। এই তখন আমার উপরে তার আরো খেপলো তারা। এখন তো গোয়েন্দা বাহিনী পুরোপুরি লাগা ছিল আমার পেছনে, আমার উপরে আরো খেপলো। এবং আমি কয়েকটা প্রতিষ্ঠানে কনসালটেন্ট ছিলাম, একটা প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম, একটা গবেষণা প্রতিষ্ঠানে। সব কর্তৃপক্ষকে চাপ দিয়ে দিয়ে ভয় দেখিয়ে দিকে এনএসআই আর ডিজিএফআই থেকে আমাকে সবখান থেকে অব্যাহতি দেওয়া হলো 2013 মাঝামাঝি, এবং আমি বেকার হয়ে গেলাম। এবং এই 16 অগস্ট আমাকে নেওয়ার আগ পর্যন্ত আমি ঋণ করে করে আমার সংসার চালিয়েছি। তো 22 আমি এর মধ্যে আরমানকে অপহরণ করলো। এর আগের থেকে আমি ভাষা শুনতে পাচ্ছিলাম। আমি একবার কিছুদিন আত্মগোপনও ছিলাম, কিন্তু আমার মা আব্বা মারা যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছিলেন, তারপর আস্তে আস্তে একটু রিকভার করছিলেন। আমি চলে যাওয়ার পরে আম্মা আবার অসুস্থ হয়ে গেলেন। তো আমার কাছে দুনিয়া একদিকে, আমার মা একদিকে। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি বাসায় চলে এসেছি। একদিন অনেক গভীর রাতে এসেছি, তবে পাশাপাশি মসজিদে যেতাম, জুমার নামাজে যেতাম না, বাসায় থাকতাম, কেউ জানতো না, খালি বাসার কাজের লোকজন জানতো, আর খুব ঘনিষ্ঠ দিয়ে একজন জানতো। তো 22 আগস্ট রাতে আম্মাকে নিয়ে খেতে বসছি, 9:30 9:30 হবে, ওই সময় এসছি। তো আমি তাদের বারবার জানতে চাচ্ছিলাম যে আপনারা কারা, পরিচয় কি আপনাদের, আপনার কি আইন শৃঙ্খলা বাহিনীর লোক, আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে? তারা আমার কোনো কথাই জবাব দিচ্ছিল না, খালি 4-5টা লম্বা চড়া লোক ছিল। আমার ওয়াইফের কাছে পরে জেনেছি যে তাদের মধ্যে নাকি তারা নিজেরা বাংলা ছাড়া অন্য ভাষায় কথা বলেছে। আমার সাথে শুধু একজনই কথা বলছিল, এবং সে অফিসার ছিল, তাকে আমি চিনতে পেরেছি, সে ডিজিএফ এর অফিসার। সে এখন পলাতক, ইয়েতে আছে, দুবাইতে থাকে। সে সাজোয়া বাহিনীর অফিসার, 19 লং করতে, তার নাম কর্নেল মকসুরুল হক সম্ভবত। একটা মানে অসভ্য, আমাকে সে তুই তাকারি করে কথা বলেছে। আমি যখন বলেছি আমি সেনাবাহিনী একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, আমার জানার অধিকার আছে আপনাদের পরিচয় কি, আপনারা কেন আমাকে নিতে আসছেন, তখন সে আমাকে তুই তাকারি করে কথা বলেছে। এবং তারা খালি বলছিল হাত দেন হাত দেন হাত দেন, মানে হাত করা হাতে নিয়ে হাত দেন, মানে আমার হাত করা পড়াবে আর কি। তো এক পর্যায়ে এমন অবস্থা হলো যে আমি যদি হাত না দেই তখন আমার গায়ে হাত দিবে। তখন আমার সম্মান বাঁচানোর জন্য আমি হাত দিয়েছি, হাত বেঁধেছে, চোখ বেঁধেছে, নিয়ে মাইক্রোবাসে উঠিয়েছে। মাইক্রোবাসে নেওয়ার পরে মুখোশ পড়িয়েছে, জমটুপি যেটাকে বলে, ফাঁসির আসামিদের যেটা বলে, ওটা পড়িয়েছে। পরেও জানতে পারি আমার বাসায় আমার তারা তছনছ করেছে, বাসায় আলমারি ভেঙেছে, আমার মোবাইল টোবাইল, আমার ওয়াইফ আমার মোবাইল, আমার কয়েকটা মোবাইল নিয়েছে, আমার 3টা মোবাইল ছিল, সব নিয়েছে, আমার ওয়াইফের মোবাইল নিয়েছে, কাগজপত্র ফাইল অনেক কিছু নিয়েছে, একদম আলমারি সব ভেঙে ভেঙে তছনছ করেছে। আমার ওয়াইফের সাথে দুর্ব্যবহার করেছে, আমার ওয়াইফকে মানে গায়ে হাত দিয়ে চলেন চলেন আপনি আমাদের সাথে চলেন, আপনি আমাদের সাথে চলেন, এরকম খুব রাগান্বিত চলে। আমার ওয়াইফকে আমার মার হাত ধরেছে, বলেছে আমাকে নিতে হলে আম্মাকে নিতে হবে, আমি একলা যাব না। তখন আর আমার ওয়াইফে আর কিছু বলেনি। আমার কাজের মেয়ের পাশে আমার যুবতী কাজের মেয়ে আমার ছোট বাচ্চাকে খাওয়াচ্ছিল, তার মোবাইল কিনে নিয়েছে, তার গায়ে হাত দিয়েছে। আমাদের যত ভাড়াটি আছে, আমাদের 19টা ফ্ল্যাটে ভাড়া আছে, এই সবগুলো ভাড়ার গিয়ে গিয়ে তো তছনছ করে তাদেরকে তটস্থ করেছে তাদেরকে। এবং আমাদের ওই মহল্লা, আমাদের 200 গজের গলি, ওটা সিসি ক্যামেরা দিয়ে কভার করা, এই সিসি ক্যামেরা সব ভেঙেছে। এটা মনিটর যার বাসায় থাকে, ওই বাসায় মনিটর না কি বলে, রেকর্ডার, ওই বাসায় গিয়ে ভেঙে ওগুলো সব নিয়ে গেছে। আমার বাসায় যারা সিকিউরিটি গার্ড, আমার বাসার ম্যানেজার, সবাইকে মারধর করেছে। আমার ম্যানেজারকে মাটিতে ফেলে তার বুকের উপরে উঠিয়ে লাফালাফি করেছে, সে এখন তার বুক ব্যথা করে। তো আমি চিন্তা করে পাই না একটা সভ্য দেশে এ ধরনের গুন্ডা, আমি তো বই লিখেছি একটা সরকার এটাকে একটা গুন্ডা বাহিনী বানিয়েছিল, এই কিছু অসাধু অফিসার। এখানে একটু বলে রাখা দরকার যে ডিজিএফআই কিন্তু সেনাপ্রধানের অধীনে নয়। বইয়ের পরিষ্কার করেছি যে মানুষ ডিজিএফআই এর অপকর্ম, এনএসআই র্যাবের অপকর্মের জন্য এগুলি কোনোটা সেনাবাহিনীর অধীন না, বরং সেনাপ্রধানরাই ডিজিএফআই এর ভয়ে তটস্থ থাকে। 1996 সালে সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেছে সেনাপ্রধান, কিন্তু ডিজিএফআই ওই রেকর্ডারেই তারা রেকর্ড করে সরকার প্রধানকে
দিয়ে তাদেরকে সেনাপ্রধান, একমাত্র সেনাপ্রধান যিনি বরখাস্ত হয়েছিলেন জেনারেল নাসিম নাম, জেনারেল নাসিম, জি। এবং পরে ওনার মুক্তিযুদ্ধ অবদানের কথা চিন্তা করে ওনাকে অবসর দেওয়া হয়েছে। উনি 2 বছর ছিলেন না সেনাপ্রধান, অভ্যুত্থান চেষ্টা করেছিলেন, আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছিলেন উনি, এবং এটা ডিজিএফআই, ওই জেনারেল নাসিম ডিজিএফআই ডিজে থাকতে এটা কিনেছিলেন, এবং এটা কিনে ওই ম্যাডাম জিয়া তখন প্রধানমন্ত্রী, ওনাকে শুনিয়ে শি ওয়াজ ইমপ্রেসড। জেনারেল নুরুদ্দিনের পরে জেনারেল নাসিমকে সেনাপ্রধান করলেন। জেনারেল নাসিম যোগ্যতার কথা বলবো না, কিন্তু সেনাপ্রধান হওয়ার জন্য কতগুলি পূর্বশর্ত, একটা ডিভিশন কমান্ড থাকতে হবে, আর অন্তত পক্ষে সেনা সদরের একটা স্টাফ অফিসারের কাছে, সেনাপ্রধানের অনেকজন পিএসও বলে, প্রিন্সিপাল স্টাফ অফিসার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের একটা থাকতে হবে। উনি কোনটা ছিল না। উনি দীর্ঘদিন সৌদি আরবে ব্রিগেডিয়ার র্যাঙ্কে, দীর্ঘদিন সৌদি আরবে উনি সামরিক উপদেষ্টা ছিলেন, ডিফেন্স অ্যাডভাইজার বা অ্যাটাচে হোয়াট এভার। ওখান থেকে এসে ওনাকে প্রমোশন দিয়ে ডিজিএফআই বানানো হয়েছে। ওখান থেকে উনি বাগিং মেশিন বলে, আড়ি পাতা মেশিন নিয়ে এসে প্রধানমন্ত্রীকে শুনিয়ে ইমপ্রেস করে 94-এর মাঝামাঝি উনি সেনাপ্রধান হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি উনি যখন এই সেনাপ্রধানটা কি করে না করে, ডিজিএফআই এর নির্ধারিত লোক আছে, তারা এগুলি রিপোর্ট করে। তো উনি যখন সেনাপ্রধান হলেন, আরেকজন ডিজিএফআই হলো, তখন ওই অফিসারকে কিছুদিন পরে উনি বলছিলেন যে, কি তুমি আমার সাথে আজকাল কথাবার্তা বলো, দেখা সাক্ষাৎ কথা বলো না? না স্যার, আমি তো এখন আপনার সাথে কথা বলবো না স্যার। আমি আগে যেমন সেনাপ্রধান কি করে না করে ডিজিকে রিপোর্ট করতাম, এখন আপনি কি করেন এগুলি আমি ডিজিকে রিপোর্ট করি। এবং ওনার বাগিং মেশিনে উনি ধরা পড়েছেন, এবং ওইটাতে উনি বরখাস্ত হয়েছেন। তো সেনাপ্রধানরা কিন্তু তারা নিজেরাও ডিজিএফআই এর হাতে জিম্মি। মানুষ মনে করে যে সমস্ত অপকর্ম হচ্ছে সেনাপ্রধান করেছে, সেনাপ্রধানের কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো নিয়ন্ত্রণ, সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে ডিজিএফআই। এবং ওই তারেক সিদ্দিকী ছিল, যেমন তারেক সিদ্দিকী সিনিয়র প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিতেন। সেনাপ্রধানরা ডিজির ভয়ে থাকে, তারা 3 বাহিনী প্রধানই, তারা ফোনে অনেক কিছু আলাপ করেন না তারা। তাহলে আপনাকে নিয়ে যাওয়া হলো জমটুপি পরে, জি। তো আপনি কোথায় নিজে তখনও? আমি তো প্রথমে হলো যে আমি বুঝে ফেলেছি যে কর্নেল মোকসুদকে আমি চিনতে পেরেছি, জি। তাকে আমি বুঝতে দিইনি, আমি চিনতে পেরেছি, কারণ যদি বুঝতে দিই তাহলে আমার জীবন হুমকির মুখে হতে পারে, আমি বুঝতে দিইনি। আমাকে মাইক্রোবাসে নিয়ে বসিয়েছে, চোখ তো বাঁধা, খুব টাইট করে বেঁধেছিল, আমার চোখের মনে তো চাপ পড়ছিল। আপনাদের এই অভিজ্ঞতা নাই আপনাদের? জি। তারপর দিয়ে চোখ বেঁধে টাইট করে দেখেন, চোখের মনে কত ব্যথা লাগে। আমি বারবার অনুরোধ করছি যে আমার বাঁধনটা খুলে দেন, কষ্ট পাচ্ছি, কোনো পরোয়া নাই তাদের। তো মাইক্রোবাসে বসানোর পরে কয়েক মিনিট পরে তারা ইয়ে করেছে, মানে বাইরে পরে তো জানি 5-6 মাইক্রোবাস ছিল, ওগুলোর মধ্যে লাইন আপ ট্রেন করতে যতক্ষণ সময় লেগেছে, ওই কয়েক মিনিট পরে তার জমটি পড়েছে। এর মধ্যে আমি যখন ব্যথা সহ্য করতে না পারি, আমি হাত ঢুকিয়ে বাঁধনটাকে সামনের দিকে টান দিয়েছি আর কি, ঢিলা করার জন্য। সামনের দিকে টান দিকে ঢিলা হয়েছে, যে পরে একটু নেমে গেছে। যখন জমটুপিটা পড়ায়, আমি যখন ঢিলা করি, তখন ডানে বামে যে ছিল আমার মাইক্রোবাসের, ডানে একজন বামে বসা ছিল, বামে একজন বসা ছিল, সামনের সিটে একজন বসা ছিল, তার সাথে কথাবার্তা শুনছিলাম আমি। তো তারা কি দেখে নি না দেখেও কিছু মানে এড়িয়ে গেছে, আমি জানি না এটা, কিন্তু আমি ঢিলা করেছি। জমটুপি পরে তখন এটা আরো নেমে গেছে স্বাভাবিকভাবেই। তো সুবিধা হলো কি, এই বাঁধনটা খুব মোটা পুরু ছিল, জমটুপিটা এত পুরু ছিল না, তো যার ফলে আলোর আভা দেখা যাচ্ছিল কাপড়ের মধ্যে। আপনি যদি একটা গামছার মধ্যে ধরেন চোখের সামনে, আলোর আভা দেখা যাবে না? আলোর আভা দেখা যাচ্ছিল। এটা সুবিধা হলো যে আমি রাস্তাটা ফলো করতে পারছিলাম। আমার বাসার সামনে দিয়ে বেরোলো, গলির মাথায় বামে গেল, রাস্তা বাঁক নিয়ে রমনা থানার সামনে গিয়ে আবার বামে গেল। তো আমি চিন্তা করছিলাম, আমাকে ডিজিএফআই অপহরণ করে ডিবিকে দিবে না ডিজিএফআই কাস্টডিতে নিবে, এটা বুঝতে পারছিলাম না। তো মিন্টো রোডের সামনে এসে আমি জানি, যদি ডাইনে মোড় নেয় তাহলে বুঝবো ডিবিতে যাচ্ছে, আর যদি ইউ টার্ন নেয় তাহলে বুঝবো ক্যান্টনমেন্ট দিকে যাচ্ছে। দেখলাম ইউ টার্ন নিল। আমার এতটুকু আশ্বস্ত হলাম যে না, আমাকে পুলিশে দিচ্ছে না, ডিজিএফআই তত্ত্বাবধানে রাখলে ডিজিএফআই অফিসার তো 3 বাহিনীর, অ্যাটলিস্ট 3 বাহিনীর অফিসার আমার সাথে খারাপ করবে না। তো আমি একটা করেছি, আমাকে যখন নিয়ে যায়, আমি তখন প্রশ্ন করেছিলাম গাড়িতে ওঠার পরপরই যে আপনারা আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে বাম পাশে যে বসা ছিল, সে বললো যে না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনার সাথে কথা বলবে কিছু, আমার কথা বলা হলে আমরা আপনাকে কয়েকদিন পরে দিয়ে যাব, এই কথা বলেছিল। যাই হোক, আমি রাস্তা ফলো করতে থাকলাম, দেখলাম মগবাজার ফ্লাইওভার দিয়ে উঠলো, নামলো, তারপরে মহাখালী ফ্লাইওভার নিচে দিয়ে যাচ্ছে, পাচ্ছি নৌবাহিনী সদর দপ্তরের সামনে থেকে আবার ফ্লাইওভারে উঠলো। আমি এখানে চিন্তা করলাম যে ডিজিএফআই কিছু সেফ হাউস বলে তারা, বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়ায় তাদের কিছু
বাসা আছে যেখানে তারা বন্দীদেরকে নিয়ে রাখে অনেক সময়, ইন্টারোগেশন করে, টর্চার করে। এবং গুলশানে একটা সেফ হাউস আছে, আমি জানি কোনটা, সেটাও আমি জানি বাসাটা কোনটা। তো আমি চিন্তা করছিলাম আমার গুলশানে নিবে কিনা, নাকি কচু খেতে নিবে। তো আমি এই জন্য ফলো করছিলাম মহাখালী ফ্লাইওভার নিচে তখন গেল, তখন আমি খুব সচেতনভাবে খেয়াল করছিলাম যে কাকলি মোড়ে যদি ডানে মোড় নেয় তাহলে বুঝবো যে গুলশানে যাচ্ছে, দেখলাম না সোজা গেল। তখন আমি ভাবলাম যে আমাকে র্যাবে দিবে কিনা, আপনার এয়ারপোর্টের কাছে র্যাব আছে, র্যাব ওয়ানে দিবে কিনা। তো র্যাব ওয়ানে তখন যে অধিনায়ক ছিল সে, আমি যখন আমার চাকরি গেল, আমি যে ব্রিগেড কমান্ডার ছিলাম আমার অধীনে সে অধিনায়ক ছিল, ওর মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক আমি পড়িয়ে দিয়েছিলাম। দেখলাম যদি র্যাব ওয়ানে দেয় মন্দের ভালো, আমার অধীনস্থ অধিনায়ক সে সে হয়তো আমার সাথে খারাপ কিছু করবে না। কিন্তু কি যে আমার আতঙ্ক একটা তখন, আচ্ছা আমাকে যদি ক্রস ফায়ার দেয় কি হবে। আমি ওই বইয়ের লাস্ট পেজটায় লিখেছি আমি এই মুহূর্তে অনুভূতি যে আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে গুলি করে মেরে ফেলছে, আমি লাশ রাস্তায় পড়ে যাচ্ছি, আমার লাশ শেয়াল কুকুর খাচ্ছে, এ ধরনের আমার ওই মুহূর্তে যে ফিলিংগুলি আমি এখানে লিখেছি আর কি। এই ফিলিংসের মধ্যে দিয়ে আমি রাস্তা পার হচ্ছি এবং আমি খেয়াল করলাম যে যখন এয়ারপোর্টটা আমার বাম দিকে, তখন আমি তো টঙ্গীর দিকে যাচ্ছি, মগবাজার থেকে আমি তো সোজা উত্তরের দিকে যাচ্ছি। এয়ারপোর্টের নিয়ন বাতি আমি দেখতে পেলাম, র্যাব ওয়ানের একটা ইন গেট আবার একটা আউট গেট। আউট গেট বরাবর ওই আইল্যান্ডে একটু ফাঁকা আছে, ইন গেট বরাবর ফাঁকা নেই। তো এয়ারপোর্টটা পার হয়ে গিয়ে যখন ইউটার্ন নিল তখন আমি বুঝলাম যে তাহলে আমাকে র্যাব ওয়ানে নিবে, কারণ ইন গেট দিয়ে ঢুকতে হলে একটু ইউটার্ন নিয়ে আসে, তারপর লেফট টার্ন নিতে হয়। তখন ইউটার্ন নিয়ে আসলো, লেফট টার্ন নিল, ওখানে গিয়ে থামলো। ওখানে আমি ভাবলাম তো এখন আমাকে নামাবে, তো কিছু নামায় না। কয়েক মিনিট সময় গেল, আমার আশেপাশে তারা সবাই নেমে গেল। তারপরে একজন এসে আমাকে কিছু প্রশ্ন করলো যে আপনার কম্পিউটার কোথায়। তো আমি বললাম যে আমি তো আমার যেটা ডেস্কটপ ছিল ওটা আছে, ওটা আমার বাসার আব্বার যে চেম্বারে ছিল ওখানে বসে আমি ব্যবহার করতাম, ওটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে। আমার ল্যাপটপ ছিল ব্যবহার করতাম, ওটা আলমারিতে থাকে, ওটা যখন আমি ব্যবহার করি বের করে ব্যবহার করি, আবার আলমারিতে রেখে দিই। আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করলে পাবে, দিতে পারবে? হ্যাঁ পারবে। আপনার মোবাইল কোথায়? আমি বললাম আমি বহুদিন মোবাইল করি না। যখন থেকে আমি শুনতে পেয়েছি যে ভাষা যে আমাকে তারা অপহরণ করতে পারে, তখন থেকে মোবাইল ব্যবহার বন্ধ করে দিয়েছিলাম। আমি বললাম মোবাইল বহুদিন থেকে ব্যবহার করি না, কেন? আমি নিরাপত্তার জন্য। তারা কিছু প্রশ্ন করেনি। তারপর আর কিছুক্ষণ, কতক্ষণ ছিলাম মনে নেই, কিছুক্ষণ পরে আবার তারা উঠলো, দরজা বন্ধ হলো, রওনা হলো। তো আমি টের পেলাম এইভাবে এসে, এইভাবে ঘুরে, এইভাবে আউট গেট দিয়ে আবার বের হলো, সব আমি রাস্তা ফলো করছিলাম। তো অন্ধকার ওখানে, কিন্তু আমি ওই রাস্তাটা আমি যেহেতু জানি একটা ইউ প্যাটার্নের রাস্তা আছে, এবং এখান থেকে আমি টোর করলাম মেইন রাস্তা ক্রস করে উল্টা দিকে যাচ্ছে। আপনার ওখানে তো আইল্যান্ডে ফাঁকা দিয়ে তার উল্টা দিকে যাবে, ডান দিক থেকে গাড়ি আসার জন্য তারা থামলো আবার, যে হাইওয়ে দিয়ে গাড়িকে পাস দেওয়ার জন্য। তো ওই রাস্তার ওই পাশে কিন্তু র্যাব হেডকোয়ার্টার, আপনি জানেন কিনা জানি না। তো র্যাব হেডকোয়ার্টার আমি ভাবলাম র্যাব হেডকোয়ার্টারে নেয় কিনা, দেখলাম র্যাব হেডকোয়ার্টার সামনে দিয়ে তারা বেরিয়ে চলে গেল, টের পেলাম আর কি। আমি ওই স্যার খুব ভালো চিনি, কারণ যে আমি উত্তরে 2টা স্কুলের চেয়ারম্যান ছিলাম বরখাস্তের পরে। তো আমি ওই ভিতরের রাস্তা দিয়ে শর্টকাট হিসেবে যাওয়া আসা করতাম কাস্টমসের পাশে দিয়ে। তো এই জন্য আমি জানতাম যে কাস্টমসের রাস্তা কোনটা, কতটুকু দূরত্ব, কেমন সময়, কত টার্নগুলো কোথায় আছে। তো আমি দেখলাম র্যাব হেডকোয়ার্টার পার হয়ে তারা বামে মোড় নিল, তো আমি বুঝলাম যে কাস্টমস হাউসে পার হয়ে। এবং তারপর আমি টের পেলাম যে ডান দিকে এখন আমার এয়ারপোর্টের টার্মিনাল লাইট দেখছি, ইন্টারন্যাশনাল টার্মিনাল, পরে ডোমেস্টিক টার্মিনাল। এরপরে একটা রাস্তা কিন্তু ক্যান্টনমেন্টে এসছে, আপনারা জানেন কিনা জানি না আমি। এবং রাস্তাটা খুব আঁকা বাঁকা, কিন্তু আলো নেই। তো দেখলাম অন্ধকার আসলাম এবং আঁকা বাঁকা রাস্তা, তো আমি বললাম যে হ্যাঁ আমাকে কচু খেতে নিচ্ছে। কিন্তু যেহেতু আলো নেই, আমি শেষ পর্যন্ত অত ক্লোজলি অত ফলো করতে পারলাম না। কিন্তু ট্রাভেল টাইম হিসাব করে আমি বুঝলাম যে হ্যাঁ আমাকে কচু খেতে নিয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং হলো যে কচু খেতে যে ডিজিএফআই কমপ্লেক্সটা আছে তার সর্বদক্ষিণে হলো আপনার আয়নাঘরটা। আয়নাঘর টার্মটা কিন্তু আমি বেরিয়ে এসে প্রথম শুনেছি, আগে জানতাম না এটা আয়নাঘর শব্দটা আগে ছিলই না। তো ওই ডিজিএফআই কমপ্লেক্সের ঠিক দক্ষিণ হলো ঢাকা ক্যান্টনমেন্টে অনেকগুলো অফিসার মেস আছে, স্টেশন অফিসার্স মেস এ, স্টেশন অফিসার্স মেস বি, স্টেশন অফিসার্স মেস সি, আর্মি হেডকোয়ার্টার অফিসার্স মেস। তো ওটা হলো মেস বি ডিজিএফআই কমপ্লেক্সের ঠিক দক্ষিণে, অর্থাৎ ওই যে তথাযথ আয়নাঘর তার ঠিক দক্ষিণে। এবং এটা 1982 যখন হয় তখন আমি ঢাকায় চাকরি করি 1982-তে, এবং ওই মেসের প্রথম বাসিন্দাদের মধ্যে আমি একা, আমি একজন। এবং আমি ওখানে আমরা বিকেলবেলা বারান্দায় বসে আড্ডা মারতাম, আমরা দেখতাম যে এটা হলো
জেআইসি বলে, আসলে এটা আসল নাম হলো জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল। এটা পাকিস্তান আমল থেকে সম্ভবত আছে, এবং এটার উদ্দেশ্য হলো যে সশস্ত্র বাহিনীর কোনো সদস্য যদি কোনো গুরুতর অপরাধে জড়িয়ে পড়ে, যেটা সাধারণ তদন্তে ধরা না পড়ে, তখন তাদেরকে এখানে জেআইসিতে পাঠানো হয়। এবং এখানে তাদের ইন্টারোগেশন এক্সপার্টস আছে, তারা ইন্টারোগেশন করে, প্রয়োজন তাদেরকে টর্চার করে। এবং টর্চার কীভাবে, জিজ্ঞাসাবাদের মধ্যে টর্চারে কী কী ছিল আমি বর্ণনা দিয়েছি যতটুকু আমি দেখেছি আর কি। তো ওখানে তাদের টর্চার করে কথা বের করার চেষ্টা করতো। এবং আমার মনে আছে যে কখনো কখনো আমি হাউ মা চিৎকার চেঁচামেচি আওয়াজে পেয়েছি ওই বিল্ডিং থেকে। এবং আমি তখন খুব ইয়াং অফিসার, খুব কষ্ট লাগতো, আমার 1 বছর 1.5 বছর চাকরি। আমাদের সমসাময়িক আমরা কয়েকজন মিলে আমরাও পাল্টা চিৎকার চিৎকার চেঁচামেচি করতাম আর কি, ওটার প্রতিবাদ হিসাবে। তো আমাকে যখন এখানে নামানোর পরে গাড়ি থেকে ধরে 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 নিয়ে গেল আমাকে, ওদের নিয়ে তখন মুখোশ খুললো, চোখ হাত বেঁধে দিল। তো আই ওয়াজ ওয়েটিং যে ওই রাতের বর্ণনা না দিই, আমি রাতে কি হলো, পরদিন কি হলো, আমি অজ্ঞান হয়ে গেলাম, এগুলো বই দিয়েছি, ওইগুলোর বিস্তারিত না যাই আমি। তো ওখানে আমি অপেক্ষা করেছিলাম যে পরদিন সকালে দক্ষিণ দিকে দুটো হালকা হালকা ছোট ছোট ভেন্টিলেটর ছিল। আমি যেহেতু নামাজ পড়ার জন্য দিক জানতে চেয়েছে, তারা বলেছে আমাকে, সুতরাং আমি দক্ষিণ দিক কোনটা জানতাম। এবং আমি জানি যে এই জিআইসির দক্ষিণ দিকে হলো আমাদের স্টেশন অফিসার স্পেস বি, ছোট ছোট দুটো ভেন্টিলেটর ছিল। আমি পরের দিন ভোর হওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, নিশ্চিত হওয়ার জন্য যে হ্যাঁ আমি কচু খেতে আসছি, ওই ভেন্টিলেটরে আমার মেজ দেখা যায় কিনা। এবং ফর্সা হলো পরে আমি দেখে গেলাম যে আমার সেই পুরাতন মেজ, যেখানে আমি থেকেছি বছর 1.5। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম আমি জিএসসিতে আছি। আরও কি কি ভাবে আমি নিশ্চিত হয়েছি আমি বইয়ে লিখেছি, এটার বিস্তারিত না যাই। যে আমি যে প্রথম দিন থেকে আমি জানি যে আমি কচু খেতে ছিলাম, এবং শেষ মুহূর্ত দিন পর্যন্ত ওখানেই ছিলাম। আমি মধ্যে আমাকে 2বার শিফট করেছিল, একবার সপ্তাহখানেক জন্য, একবার কিছু কাজ করার জন্য। এখানে ফ্লোর খুব ভাঙা ছিল, ছাদ ড্যাম্প ছিল, দেওয়ালে অনেক কিছু লেখা ছিল, অনেকের নাম টাম লেখা ছিল, অনেক গালিগালাজ দেওয়া ছিল, লেখা ছিল সরকারকে, বাহিনীকে। তো আরবিতে অনেক কিছু লেখা ছিল। ওগুলি সব বন্ধ, ডিসটেম্পার করে ওগুলি বন্ধ করে দিল। ড্যাম্প ছিল, খালি আপনার পড়তো, পলিস্টার পড়তো। হ্যাঁ পলিস্টার পড়তো। মেঝেতে অনেক জায়গায় ভাঙ্গা 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 ছিল, অনেকবার আমি হোঁচট খেয়েছি, আমার পায়ে ব্যথা পেয়েছি। তো ওগুলো ঠিকঠাক করো। এবং আমার 2বার, একবার 7 দিনের জন্য বোধহয়, আরেকবার 2 দিনের জন্য, একটা 22-এ, একটা 23-এ। আপনাকে ওই ওই রুমটাতেই দীর্ঘদিন রেখেছে। আমি একটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে যারা আপনার বাইরে বেসামরিক বা অন্যান্য যারা বন্দী ছিলেন, যারা বেরিয়ে এসেছিলেন, তাদের কথা থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে তাদেরকে প্রচন্ড নির্যাতন করা হতো। এটা আমি ইন্টারভিউতে বলেছি, বই লিখেছি, আমাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করেনি। হয়তো বা আপনার মানে আমার সেনাবাহিনীতে আপনার অবস্থান বা হ্যাঁ, ওখানে কারণে। আমার এই 8 বছরে 5 জন ডিজি ছিল। জি। 4 জন মেজর জেনারেল, 1 জন লেফটেন্যান্ট জেনারেল। আকবর, আবেদিন, আমি ধারাবাহিকভাবে বলছি, আকবর, আবেদিন মেজর জেনারেল, তারপরে সাইফ লেফটেন্যান্ট জেনারেল, যার বাসা থেকে আপনারা হয়তো দেখেছেন মার্চ মাসে 2.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। জি। এরপরে জন আহমেদ তাবরেজ শামস হামিদ, এই 2জন আবার মেজর। তো তো তারা 3 জনের মধ্যে, 5 জনের মধ্যে 3 জন আমার ছাত্র। আর ঢালাওভাবে সেনাবাহিনীতে আমাকে আমার কারণে কেউ বিদ্বেষ পোষণ করে না। আমার বাবার কারণে কিছু কিছু অসাধু অফিসার, দুর্নীতিগ্রস্ত অফিসার, তারা বিদ্বেষ পোষণ করে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষমতার অপব্যবহার করে। সেনাবাহিনী আইন দিয়ে আমাকে কোনো ক্ষতি করতে পারেনি। আমি আরেকটা বিষয় জানতে চাই যে এমন হয়েছে কিনা যে আয়নাঘরের অন্যান্য বন্দী কারোর সাথে আপনার কি কোনো যোগাযোগ হয়েছে? একবার 2বার আমি ক্রসিং এর সময় অন্যদের আমার পার্টিতে নিয়ে যাচ্ছে, আমি এটা টের পেয়েছি। আমার তো চোখ বাঁধতো, তারপর মুখোশ পরাতো, টয়লেটে যাওয়া আসা। আমি বইয়ে লিখেছি প্রায় 42,000 বার আমার হাত করা পড়েছে, চোখ বাঁধা হয়েছে। প্রথম দিকে মুখোশ পরাতো, আমি অনেক বলে বলে পরে মুখোশ, তারা নাকে এই পর্যন্ত বাঁধতো, এই পর্যন্ত বাঁধতো। আমি আবার চেষ্টা করতাম একটা হাত দিয়ে উঠেছে, টয়লেটে বাঁধতো, আমি যখন হাত, এটা নিয়ে অনেক বিতণ্ডা হয়েছে, আপনি হাত দিয়ে উঠাবেন না এটা। অন্য সব বন্ধুকে পিছনে হাত বাঁধতো, আমাকে তারা অতটুকু সমান করে সামনে হাত বাঁধতো। পিছনে হাত বাঁধা আরো কষ্ট বেশি। আমাকে হুমকি দিত, আপনি যদি এটা ধরেন তাহলে আপনি পিছনে হাত বাঁধবো। আমি বললাম আমি ধরবো, আমার ইচ্ছা হলো, আমার নাক, আমি যা ইচ্ছা করবো, আমার নাকে আমি কষ্ট পাচ্ছি, আপনার চাপ দিচ্ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এরকম আমি 1-2বার এরকম মাথা উঁচু করে বাঁধনের নিচে দিয়ে দেখেছি, একবার দিন কারোর মুখোশ পরে নিয়ে যাচ্ছে, কে এটা চেনার কোনো সুযোগ ছিল না। 1-2বার এমনি চিৎকার, গোঙানি, প্রলাপ, বিলাপ এগুলো শুনেছি মাঝে মাঝে,
ওখানে আসলে আপনি আসলে যখন বুঝতে পারলেন যে আপনি তাদের হাতেই, এবং আপনি বললেন যে আমি তো জায়গাটা হচ্ছে, নেওয়ার সময় বুঝতে পেরেছি যে হ্যাঁ তাদের জি জি, জি। তো ও মানে আপনার আসলে প্রথম দিনগুলোর ভাবনা কেমন ছিল? আমি এগুলো এগুলো বর্ণনা করা যাবে না। আমি বই লিখেছি, আপনার বই পড়েন, এগুলো এগুলো বর্ণনা করার কোনো ভাষা নাই আসলে। এগুলো আমাদের দর্শকের জন্য যদি দুই একটা লাইন, মানে আসলে মানে প্রতি মুহূর্তেই তো ওখানে রাত হলে মৃত্যু চিন্তা। এদিকে একদিকে হলো মুক্তি, মৃত্যু, মুক্তি অথবা মৃত্যু, আর হলো মা, সন্তান, স্ত্রী, এই নানান চিন্তার কোনো ডিসিপ্লিন ছিল না। মানুষের খেতে পারতাম না আমি। মা ওর মানে অঝোর ধারায়, আমি তো পরদিন আমি দুপুরের দিকে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি আগের দিন রাতে খেতে বসছিলাম, খাইনি। রাত্রেবেলা ওখানে যাওয়ার পর আমার খাবার দিয়েছিল, আমি খাইনি। পরদিন সকালে নাস্তা খাইনি। টেনশন, সবকিছু মিলে আমি পরদিন দুপুরের দিকে, তখন তো বলতে পারবো না, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এবং পরবর্তীতে ওখান থেকে আমাকে ওই রুম থেকে শিফট করে একটা ছোট রুম, ওটা পরে জানি ওটা মেডিকেল রুম। ওখানে আমাকে 6 দিন না 7 দিন স্যালাইনে থাকতে হয়েছে, আমাকে কন্টিনিউয়াস স্যালাইনে। খেতে পারতাম না কিচ্ছু। আমি পুরো সময় খেতে বসলে আমার ওই কথা মনে হতো, মার সামনে মাকে নিয়ে খেতে বসছিলাম, আর মা তো অসুস্থ থাকতো, প্রায় আমার লোকমা খাওয়াই দিতে হতো। ওই বন্দির সময়টা মা একটু ভালো ছিলেন আর কি, উনি তো নিজে খেতে পারতেন। একটু উন্নতি হলে আমি ওনাকে উৎসাহ দিতাম, তুমি খাও, নিজেকে নিজে খেতে পারবা, তো উনি খেতেন। আবার মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যেতেন, আমি খেয়ে খাই দিতাম। তো ওই মার কথা মনে হতো। আমার ছোট দুটো সন্তান ছিল, বড়গুলো তখন মালয়েশিয়াতে ছিল। আমার ছোট ছেলেটা, ও তখন 15-2 বছর বয়স, আমার বুকে ঘুমাতো। তারপরে ঘুম পাড়ানো হলে আমি আমার বাম হাতে নিয়ে ঘুমাতাম। তো আমি মানে বহুদিন পর্যন্ত, 6 মাস তো বটেই, আরো অনেক পর্যন্ত বাম কাতে হলে আমার চোখের পানি রাখতে পারতাম না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম। যদি বলি যে বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত মানুষদের একজন, তাহলেও বুঝি বলাটা কম হয়ে যাবে। আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, অনেক অন্ধকার, অনেক নির্যাতনের তথ্য জানছেন। আমরা চাই বাংলাদেশে এরকম দিন আর কারো না আসুক। একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন যে আমরা দেখে আসছিলাম, সেটাই যেন বাস্তবায়িত হয়, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।